আজকে তো বিএনপিকে লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন? কাজে আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম। আসলে আমি জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে বা কি ক্ষতি কি করতে পারে? তো আপনি ক্ষতি কি হয়েছে? আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এইখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাশ করবে, আসুক, মানে আমার ভোটেও জামাত পাশ করবে, তাহলে কিন্তু ভাই আপনি জনগণের সাথে প্রহসন করলেন। স্যার 5 আগস্ট 2024 ছাত্র শিবিরের যে কার্যক্রম বা এর আগে আপনারা দেখেছেন, আপনার সামনে অনেক কিছু হয়েছে, কি বলবেন ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের কার্যক্রমকে কিভাবে দেখেন? শুনেন, ফলাফল বলে দিবে পদ্ধতি ভালো কিনা। আপনি একটা লোক চুপ করে বসে আছে, তাকে বোঝা মুশকিল, কিন্তু যে চুপ করে নাই, সে কিছু একটা বলছে, সেটা নিয়ে আপনি আলাপ করতে পারেন। যেমন ধরেন, রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, একটা রাজনৈতিক দল বলছে, এটা কিন্তু জুলাই চেতনার বিরুদ্ধে যায়, তাই না? কারণ ওই রাষ্ট্রপতি তো ওই সরকারের রাষ্ট্রপতি। তারপর যখন বলা হইলো যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, তখন যখন একটা রাজনৈতিক দল বলল কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করাটা আমাদের কাজ না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে, তার মানে তার পক্ষে আপনার বক্তব্যটা, তাহলে এটা জুলাই চেতনার বিপক্ষে যায়। তো এই যে জুলাই চেতনার বিপক্ষে যায়, আর আপনি যদি জামাতের কথা বলেন, সে কি এই ধরনের কোনো কথা বলছে? সে কালকে ক্ষমতায় গেলে এর চেয়ে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমি বুঝবো কেমনে? আপনি তো নগদে বইলে দিলেন আপনি জুলাই চেতনার বিরোধী, আর সে তো জুলাই চেতনার পক্ষে না বিপক্ষে, আপনি তো বুঝতেই পারতেছেন না। যাকে বোঝা যায় এটা করবে, তার জন্য ক্ষতি হতে পারে বা ক্ষতির চেষ্টা হতে পারে। যাকে বোঝা যায় না, তাকে তো আপনি কিছু বলতে পারবেন না। আপনি স্কুল লেভেলে লেখাপড়া করছেন না, অনেক সময় টিচার বলে ব্ল্যাকবোর্ডে তুমি কিছু একটা লেখো, স্যার কিন্তু ছাত্রের দিকে তাকায় রয়েছে, আপনি পিছনে স্যারের নামে একটা কার্টুন আঁকছেন, সব ছাত্ররা কিন্তু হাসতেছে, স্যার তাকে পিছনে তাকায় দেখলো আপনি ডাস্টার দিয়ে মুছে ফেলছেন, আপনি যে কি করলেন বোঝা গেল না, কিন্তু ছাত্ররা হাসলো। তো একইভাবে আপনি যারা কথা বলছে তাদেরকে মানুষের ডাউট হইতে পারে যে কি জুলাই সনদ বাস্তবায়ন হইতেছে না, তো পিআর পদ্ধতি চাচ্ছে না, তো স্থানীয় নির্বাচন আগে চলে সেটাও চাচ্ছে না, রাষ্ট্রপতি অপসারণ করতে চাই সেটাও চাচ্ছে না, দল নিষিদ্ধকরণ সেটাও চাচ্ছে না, আবার জাতীয় পার্টি বন্ধ করবে সেখানে বলে নির্ভয়ে আদেশ দিয়ে দল বন্ধ করা ঠিক হবে না। এই কথাগুলো বললে তো জুলাই চেতনার পক্ষের শক্তি যারা, তারা তো ভাববে এটা জুলাই চেতনার বিপক্ষের শক্তি। বুঝতে পারছি? স্যার আমি শিবিরের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, শিবির তো সাইলেন্ট, শিবিরে তো ছাত্ররা আজকে পর্যন্ত বিশ্বাস করতে জুলাই চেতনার পক্ষের, তাই ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, কারণ তাদের বিরুদ্ধে যথেষ্ট কথা আছে। তারা রক কাটে, তো তারা জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের পোশাকের নিয়ে কথা আসবে, নারীরা ঠিকমতো চলাফেরা, নানান কথা আসবে। সেই বিষয়গুলো তাদের দূর করতে হবে, তাদের আস্থায় নিতে হবে জনগণকে। জুলাই চেতনার পক্ষের শক্তি হোক আর যাকে আস্থায় নিতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত মানে রাজনৈতিকভাবে যে বড় 3টা দল যদি বলি, আওয়ামী লীগ বলেন বা সব জামাত, তারা সবাই তো পরীক্ষিত হলে আমি কাউকে সমর্থন করার মতো গ্রহণযোগ্য একটা ডিপেন্ডেবল পার্টি হিসেবে কি পাইছেন আপনি? পাইনি, আমরা কেউই পাইনি। স্যার যেটা বললাম যে 5 আগস্টের পরে শিবির দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে কাজ করেছে, তো ওই দৃষ্টিতে আপনি কি মনে করবেন? না, ওই দৃষ্টিতে আপনার একটা ফ্লো আছে, তাদের পক্ষে একটা গ্রহণযোগ্যতা তাদের এই মুহূর্তে আছে, এবং তাদের গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে সেটাতে কতখানি হবে সেটা জানি না, কিন্তু বড় দলের পাশে, এটা তো আপনি বিশ্ববিদ্যালয়ে দেখলেন, কিন্তু মাঠে গ্রামে গঞ্জে যান না। আপনি বড় দলের কর্মীরা যদি টিম বানায় বলে আমি একটা ছোট দল, এই ক্ষমতায় আসতেছি, এই যে দল করস না দেখাই দিব, এরকম একটা কথা যদি বলে, এটা একটা ইম্প্যাক্ট হয়। আপনি ছোট দল তো রাজনীতিই করতে পারবে না, ছোট দল তো মাঠেই নামতে পারবে না। আমরা যে গণতন্ত্র চিৎকার করতেছি, মাঠে নামারই তো সুযোগ নেই। আবার এই যেই দলগুলো বিগত নির্বাচনে যায় না, এই লেভেল প্লেইং ফিল্ডের অজুহাতে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রশাসন, তো এই প্রশাসন, এই তো সেই প্রশাসন যে প্রশাসন হাসিনার সময় ছিল, তো সেই প্রশাসনের কাছে এখন আপনারা নিশ্চিত হন কেমনে যে নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে? কারণ হচ্ছে যে আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই বইলেই এখন ওই প্রশাসন আপনার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। স্যার এখন এত কথা বললাম, তারপরও
আবারও প্রশ্ন রিপিট, যে জামাত এবং বিএনপির যে দৃশ্যমান দ্বন্দ্ব, অনেকে বলছে যে 96 যেটা ইলেকশন হয়েছিল একটা মানে পরিস্থিতির কারণে, সেই পরিস্থিতি কি আসলে 2026-এ হবে কিনা? জামাত বিএনপি দ্বন্দ্ব আসলে কোন দিকে? আপনি যদি এখন সমঝোতার নির্বাচন করেন, সিট ভাগাভাগি করে নির্বাচন করেন, এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। গণতন্ত্র সেটা বলে না যে আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এইখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাশ করবে আসুক, মানে আমার ভোটেও জামাত পাশ করবে। তাহলে কিন্তু ভাই আপনি জনগণের সাথে প্রহসন করলেন। যার যার ভোটে তাকে আসতে হবে, আর যার যার ভোটে আইসা যদি পার্লামেন্টে যাইতো, ওই সমঝোতা করে 30টা সিট সাইডে দেয়া আর পিআর পদ্ধতিতে তফাৎটা কি? অর্থাৎ আপনি পিআর পদ্ধতি তাদের নিজের ক্ষমতা বলে আসবে, এবং পিআর পদ্ধতি হলে কি হয়, জনগণ বুঝে যে আমার ভোট বিফলে যাবে না, আমার প্রতিনিধি থাকবে। 3, মাঠে আন্দোলন থাকে না। কিন্তু আপনার সমঝোতার ভিত্তিতে গেলে দেশবাসী জানবে ওনারা পাস করতে পারতো না, আমরা ত্যাগ করছি। এই যে আমরা ত্যাগ করছি করে আপনি বাহবা নেবেন, এবং সেখানে সে হিসাব করে নিবে। হিসাব করে কি দিবে? যাতে তার 2/3 মেজরিটি থাইকে যায়, সেইরকম রাইখে বাকিটা ছাড়বে। কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পিআর পদ্ধতিতে কেউ কি বলে 2/3 মেজরিটি তো দূরের কথা, সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে। ওইখানেই ভয়। সিঙ্গেল মেজরিটি মানে 151টা সিট, আর নিরঙ্কুশ হলো 2/3। সুতরাং কেউ পাবে না 2/3 মেজরিটি। সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে পিআর পদ্ধতিতে, যেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য মঙ্গলজনক। আর এটা বললে মানুষ বলে জামাতের পক্ষপাতিত্ব। আমি তো বললাম এই জামাত পিআর পদ্ধতি চায় পার্লামেন্টে ঢোকার জন্য। সে যে দেশকে ভালোবাসা চায়, আই ডোন্ট বিলিভ ইট। জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে, বা কি ক্ষতি কি করতে পারতো? আপনি ক্ষতি কি হয়েছে? ক্ষতি যার যার স্বার্থ থেকে দেখবে। কালকে যদি আপনার উপর ইম্পোজ করে যে নারীরা এইভাবে ঘুরতে পারবে না, এটা তো এই দেশ মেনে নিবে না। তারা যদি এটা আপনি ড্রেস কোড দেন, মেনে নিবে না। আচ্ছা, জামাতের সমস্যা কোথায়? জামাত তো বড় কোনো রাজনৈতিক দলই না আমার হিসাবে। কারণ জামাত বলতেছে যে মদ খায় তাকে আমি দলে নিব না, যে সিগারেট খায় তাকে নিব না, যে বাজে লোক তাকে নিব না। তাহলে আপনি দল চালাবেন, এগুলো ভোটার না? যে মদ খায় ভোটার না, যে গাঁজা খায় ভোটার না? সবই তো ভোটার, তার ভোটও তো আপনার লাগবে। আপনাকে ভোট দিবে কেন তাহলে? আপনি একটা ফ্লো দিয়ে যাবেন সেটা ভিন্ন কথা। তবে হ্যাঁ, ওই যে আমি বলছি, রাষ্ট্রের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য পিআর পদ্ধতির সমর্থন করতেছি আমি। চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, তাহলে কিন্তু ওই গয়রহ। যতই খারাপ, 3টা খারাপ লোক যদি এক জায়গায় বসে, তখন কিন্তু তাদের ভাগ বাটোয়ারের ভিতরে একটা নিয়ন্ত্রণ আসে। বুঝাইতে পারছি? সুতরাং এই খারাপ লোকই তখন প্রেশার দিবে, নো ইউ ক্যানট ডু ইট। এই জন্য পিআর পদ্ধতি দরকার। আমি সবাই যদি খারাপ বলি, সব খারাপগুলোও যদি পিআর পদ্ধতিতে পার্লামেন্টে যায়, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আজকে তো বিএনপিকে লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন? কাজে আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম। আসলে আমি বিএনপি তো অনেক দিন ধরে করে আসছি। প্রথম যখন চাকরি জীবন থেকে বিএনপি জেনারেল জিয়ার সঙ্গে চাকরি করেছি, কাজ করেছি, তার একজন অনুগত সৈনিক হিসাবে তার পাশে ছিলাম, কাছে ছিলাম। ফলে বিএনপি ছিল আমাদের রক্তের সঙ্গে মিশে যাওয়া বিএনপি। আমরা বিএনপি করে আসতেছি। পরবর্তীতে ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত হয়েছে। আমি কোনো কিছু যদি দেখি দলের ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, বক্তব্য দিয়ে, কথা বলে বা বক্তব্য দিয়ে। তারপরে আমি এই জন্য বিভিন্ন সময় আমি বহিষ্কৃত হয়েছি, 4বার বহিষ্কৃত হয়েছি। এখন লাস্ট নিয়ে 5বার। তো 4বার বহিষ্কৃত হওয়ার পরে দেখা গেছে যে বিভিন্ন কারণে দেশমাতা খালেদা জিয়া আমাকে ফিরিয়ে নিয়ে গেছেন। তো কাজে আজকে আলোচনার শুরুতেই আসি দেশমাতা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করতে হয়। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, আল্লাহ ওনার ভ্যাস নসিব করুক। উনি আমাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছেন, দলে ফিরে গেছে। এটা ওনার মহানুভবতা, এটা ওনার উদার্যতা। উনি যখন বুঝতে পেরেছেন যে আমার বক্তব্যটার মধ্যে হয়তো অর্থ ছিল বা কোনো কিছু গুড সেন্স ছিল, উনি আমাকে ফিরিয়ে নিয়ে গেছেন। কিন্তু 2022 সন থেকে আমি বহিষ্কার হওয়ার পর থেকে আমি দেখলাম দলে আমার প্রতি এরকম একটা আচরণ করা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্বের নাম দিয়ে বলা হচ্ছে, আমার সঙ্গে সামাজিক সম্পর্কগুলো পর্যন্ত আলাদা করে ফেলা হচ্ছে। আমার সঙ্গে কেউ দেখা করলে, কথা বললে তাকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদীয়মান ছাত্র নেতা নাসির উদ্দিন, নাসির ছেলেটা আমার এখানে আমার স্কুলের মাঠে একটা খেলাতে প্রধান অতিথি করা হয়েছিল, সে গিয়েছিল খেলাতে প্রধান অতিথি করতে। সে কেন স্কুলে গেল এবং সেখানে আমার পক্ষে কেন বক্তব্য দিল, ওই জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ছেলেটির জীবনের একটা কেরিয়ার চিন্তা করা হলো না, এইটুকু অপরাধের জন্য করে দিয়েছে। আমি আজকে আপনার মাধ্যমে আবারও তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব, আবেদন করব, আপনি গতকালকে বক্তব্যে বলেছেন কোনো প্রতিহিংসা নয়, কারোর প্রতি বিদ্বেষ নয়। আমি অনুরোধ করব বিনীত আপনার কাছে, এই ছেলেটির বহিষ্কারের দয়া করে তুলে নেন। এটা খুব অন্যায় হয়েছে, অবিচার করা হয়েছে ছেলেটির প্রতি। নাসির ঢাকা ইউনিভার্সিটির উদীয়মান ছেলে এবং তার বাড়ি সরারচর, সেখানে মানে বাজিতপুর থানায়। মহাসচিব নিজেও জানেন। তার এই প্রত্যাহারটা তুলে নেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি সর্বজনাব জননেতা তারেক রহমান সাহেব অনুরোধ করবো, যেহেতু উনি বলেছেন প্রতিহিংসা নয়, কারোর বিরুদ্ধে আর কোনো রকম অ্যাকশন নয়, কাজে আমি এটা বলবো এই ছেলেটার প্রতি যে অবিচার করা হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। কিন্তু আপনি তো এখন সেই দলে নেই, আপনার সেই কথাটা গ্রহণ করবেন কিনা? সেটা গ্রহণ না করুক, আমি তো বলেছি একজন জাতীয় নেতার কাছে, দলগতভাবে বলছি না, বলছি। তো এই জন্য এই বিষয়গুলো যখন দেখলাম, তখন তারপর দেখলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তখনও তারিখ ঘোষণা করা হয় নাই, নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে, আমার কটিয়াদি পাকুন্দ এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানেও আমাদের নির্বাচনে অংশগ্রহণ করব না আমি আগেই বলে দিয়েছি, 1 বছর আগে বলেছি, ঘোষণা দিয়েছি। কাজে আমাকে তো নমিনেশন কনসিডার করার প্রশ্ন ওঠে না, সেটার জন্য আমার কোনো কমপ্লেনও নাই। কিন্তু নির্বাচনে যাকে দিয়েছে তাদের সঙ্গে কথা বললাম, তারা আমার সাথে কথাও বলে না, সভাপতি সেক্রেটারি বা কথাও বলে না। অর্থাৎ আমাদের ভোটের, আমরা কাকে ভোট দেব? আমি যখন রাজনীতি করি, আমার সঙ্গে তো কিছু লোক আছে যারা আমার সঙ্গে চলাফেরা উঠা বসা করে, তারা তো আমাদের একটা মতামতকে গুরুত্ব দেয়। এখন আমরা কাকে ভোট দেব? দেখা গেল যে বিএনপি আমাদের ভোট চাচ্ছে না, তাহলে যদি বিএনপি ভোট না চায় তাহলে আমরা কাকে ভোট দেব? যদিও আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার পরে আমার সহকর্মীদের অনেক দাম বেড়েছে, অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে, পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে, আরও সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, ভালো লক্ষণ। আমি তো কাউকে আমার সঙ্গে আসতে বলি নাই, এখন পর্যন্ত আমি আমার কোনো সহকর্মী, কোনো বন্ধু, কাউকে বলি নাই আমার সঙ্গে আসো বা জামাত ইসলাম। আপনাকে যদি আবার ডাকে আপনি যাবেন কিনা? আমার তো যাওয়ার প্রশ্ন ওঠে না। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমি এখানে শেষ করে নিচ্ছি একটু। আচ্ছা, জি। কাজে এখন আমার এই বন্ধুদেরকে, আমার সহকর্মীদেরকে, আমার সাথীদেরকে ডাকছে, তারা তাদের ইচ্ছা, তারা কোথায় যাবে না যাবে তাদের সম্পূর্ণ ব্যাপার। কিন্তু আজকে চিন্তা করে দেখেন, এতদিন ডাকলেন না, এখন আপনার প্রয়োজন পড়ছে, এখন তাদেরকে আপনি ডাকতেছেন। এই যে স্বার্থের রাজনীতি, এই লোকগুলাকে আগামী দিনে কোথায় স্থান দিবেন? তাদেরকে হয়তো ভোটের বাজারে ব্যবহার করবেন, হয়তো তাদেরকে ভোটের জন্য নিয়ে যাবেন, নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তারা যদি ধানের শেষে ভোট দেয় আমার কোনো দুঃখ নাই, আমার আপত্তি নাই। কিন্তু রাজনৈতিকগতভাবে, চারিত্রিকগতভাবে আমি বিএনপির সঙ্গে থাকতে পারলাম না। আমি যখন এই বিষয়টি নিয়ে জামাত ইসলামের কাছে বললাম, জামাত ইসলাম আমাকে সাদরে গ্রহণ করলেন। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমার একজন দলছুট মানুষকে, যার কোনো দল নাই, কোনো পরিচয় নাই, যে দলহীন মানুষকে জামাত ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়েছে। এবং আমি দেখলাম জামাত ইসলামের আদর্শগুলোকে আমার কাছে মনে হলো, আমি বাইরের থেকে অনেক কিছু শুনেছি ওদের মধ্যে, জি, অনেক কিছু শুনেছি, কিন্তু এসে যখন কথা বললাম, তাদের গঠনতন্ত্র পড়লাম, তাদের কাউকে বললাম, তখন দেখলাম তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী নয়, তারা মুক্তিযুদ্ধের বিরোধী নয়, তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো অস্ত্র তুলে ধরে। আপনি বলবেন, একটি প্রশ্ন আপনাকে জাস্ট যুক্ত করে দিই, মানে আপনি বলবেন, মানে এই আপনাকে আমরা দেখেছি আপনার প্রথম যে পরিচয় বীর মুক্তিযোদ্ধা, তার পরবর্তীতে যদি আপনি যেটি বলছিলেন যে আপনার রাজনৈতিক যে পরিচয়, সেটি আপনাকে সবাই আসলে বিএনপি নেতা হিসেবেই সবাই চেনে, এবং বিভিন্ন লেখালেখি হোক বা বিভিন্ন কন্টেন্টে আপনি জামায়াতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এবং আপনার এই যে জামায়াতে আসাটা, এটা কি আসলে এক ধরনের অভিমান থেকে কিনা? আর আদর্শিক, আপনার বিএনপির প্রতি যদি অভিমান থেকেও থাকে, আদর্শিক জায়গা যে যে অবস্থানটা, সেখান থেকে আপনি মানে কোনো জায়গাতে আপনি অস্বস্তি বোধ করছেন কিনা বর্তমান অবস্থায়? না, রাজনীতিতে অভিমানের তো কোনো জায়গা নেই, এখানে আদর্শগত বিষয়। আমি যে আদর্শে বিশ্বাস করতাম, সেটার সঙ্গে জামাত ইসলামের পার্থক্যটা অনেক কমে আসছে। আমরা দেখেছি 91 সালে আমি বিরোধিতা করেছি জামাতের সঙ্গে রাজনীতি করার আদর্শগত দিক দিয়ে, কিন্তু সেখানে আমার দল মানে নাই। পরবর্তী দেখলাম অনেককে বিএনপি জামাত ইসলামের লোক দিয়ে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সব কিছু করেছে। তার মানে বিএনপি এবং জামাতের আদর্শগতর মধ্যে মিল খুব অমিল বেশি নাই, কাছাকাছি। তা আমাকে যদি বিএনপি থেকে সরে যেতেই হয়, যেহেতু বিএনপি আমার স্থান হচ্ছে না,
বিএনপি হচ্ছে না, তাহলে আদর্শগতভাবে দেখলাম যে বিএনপির চেয়েও বেটার আদর্শ বহন করে জামাত ইসলামী। আমি জামাত ইসলামকে জানতাম না, পড়তাম না। জামাত ইসলামের রাজনীতির কারণে তাদেরকে আমার বিএনপির প্রতিপক্ষ মনে করতাম। আমি মনে করতাম এরা আমার বিএনপির জন্য আগামী দিনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, শত্রু হয়ে দাঁড়াবে। তাই কি আজকে দাঁড়িয়েছে না? যে এই কথাটা আমি 91 সালে বলছি, আজকে তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, তারা একদিন আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, আমার প্রতিপক্ষ হয়ে এসে দাঁড়াবে। আমি 91 সালে আমার বিরুদ্ধে জামাত ইলেকশন করেছে, কাজে আমি দেখেছি জামাত আমাকে ছাড় দেয় নাই। কাজে আমি বলেছি আজকে তো বিএনপিকে লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন? কাজে আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম। তারা ন্যায়ের পক্ষে, তারা ইনসাফের পক্ষে। সবচেয়ে বড় কথা হলো তারা দুর্নীতি এবং ধান্দাবাজ, দখলবাজ, তারপরে এই চাঁদাবাজের বিরোধী, এবং তারা সৎ এবং ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহর আস্থা অর্জন করে আল্লাহকে খুশি রেখে রাজনীতি করতে চায়। তো সেটা আমার কাছে মনে হয়েছে অনেক এনসিপির বিরোধিতা শুরু করেছে একদল লোক, এবং তারা এনসিপি রাজনীতিকে দাঁড়াতে দেবে না। তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের বৃহত্তম দলের প্রধান, ফলে স্বাভাবিকভাবে তার দেশে আসার কারণে বিএনপি সাংগঠনিকভাবে চাঙ্গা হবে এবং প্রশাসন যারা অতি উৎসাহী তারা কিছুটা মানে তাদের নীতির বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবে। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির বিশেষত তারেক রহমান সাহেবের নির্লিপ্ত থাকার একটা ব্যাপার আছে, মানে এগুলোকে এমব্রেস না করার ব্যাপার আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি উনি এগুলোকে টার্ন ডাউন করে দিচ্ছেন, কিন্তু তবু এখানে আরও অনেক কথা থাকে। যেমন ধরেন আমার একটা কথা খুব মনে পড়ছিল, আমি যখন এই কয়েকদিন ধরে আমাদের সিভিল সোসাইটি মেম্বারদেরকে যেভাবে তারেক রহমানকে মাথায় তুলে একেবারে নৃত্য করার মতো অবস্থা, তখন আমার মনে হচ্ছিল যে এরাই কিন্তু তারেক রহমানের যে আপনার কোমর ভেঙে দেওয়া, টর্চার করা, এটাকে সমর্থন করেছে, এবং সমর্থন শুধু করে নাই, তাকে মানে ব্যাপকভাবে ভিলেন বানিয়েছে। আজকে তারাই তাকে মহাপুরুষ বানাচ্ছে। আমি এখানে একজন সিভিল সোসাইটি মেম্বার খুব গুরুত্বপূর্ণ, তার একটা লেখার দুইটা লাইন আমি পড়ি, লিখেছিলেন তারেক রহমানকে যখন এইভাবে ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, উনি লিখেছেন, আই এম ডেড এগেনস্ট টর্চার। উনি টর্চার পছন্দ করেন না। আই এম এগেনস্ট টর্চার, আই হ্যাভ অলওয়েজ বিন এগেনস্ট টর্চার, ইয়েট আই হ্যাভ নো সিম্প্যাথি ফর তারেক রহমান হু ইন অল লাইকলিহুড ইজ নাও ভিকটিম অফ টর্চার। মানে ভিকটিম অফ টর্চার তারেক রহমান, এটা নিয়ে তার মধ্যে কোনো সিম্প্যাথি নাই, কিন্তু তিনি ডেড এগেনস্ট টর্চার। এই হলো বাংলাদেশের সিভিল সোসাইটির পিকচার। আজকে তারা গিয়ে তারেক রহমানের প্রোগ্রামে বলছেন আপনি যদি দেশে আরও 2 মাস আগে আসতেন তাহলে দেশ কিন্তু আরও আগে স্থিতিশীল হয়ে যেত। ফলে এই তোষামোদি এবং এই যে ক্ষমতার কাছে গিয়ে কুই করা, এটার ব্যাপারে এরা এদের রাজনীতি করবে নিজেদের স্বার্থে, কিন্তু তারেক রহমান সাহেবকে আমি আশা করবো যে তিনি এগুলোর ব্যাপারে নির্লিপ্ত থাকবেন, এবং মানে এগুলোর ক্ষেত্রে তিনি যদি এর মধ্যে দিয়ে মানে ফ্লাডেড হয়ে যান, তাহলে আসলে আবারও তাকে যেভাবে মানে আমাদের দেশে মানে শেখ হাসিনা বানিয়ে তোলার তো একটা প্রক্রিয়া আছে, তাকে কিন্তু এটা বানিয়ে তোলার চেষ্টা কেউ করবে। ফলে এখানে তার ব্যাপকভাবে সতর্ক থাকার ব্যাপার আছে, এটা আমি মনে করি। আর এর বাইরে আপনি জোটের ব্যাপারে বললেন, জোটের রাজনীতি বাংলাদেশে নতুন কিছু না, এটা একটা খুব কনভেনশনাল ব্যাপার। এখন আলোচনাটা বেশি হচ্ছে কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে কেন এটা নিয়ে, বা এক বাক্স নীতি খুব পরিষ্কার, যে কোনো জোটই আসলে এক বাক্স নীতি মানে হচ্ছে আপনারা কয়েকজন মিলে জোট করেছেন, সেই জোটের সব ভোট গিয়ে এক জায়গায় পড়বে, এইটাকে একটা নাম দেওয়া হয়েছে এক বাক্স নীতি। ঠিক আছে, এখন এটা প্রত্যেকটা দলের আলাদা আলাদা বা প্রত্যেকটা জোটের আলাদা আলাদা কৌশল থাকে। আসলে এনসিপি তো আর বাংলাদেশে জামায়াত ইসলামকে প্রতিষ্ঠিত করে নাই, বা জামায়াত ইসলামের রাজনীতি এমন না যে এনসিপি এই জোটে যাওয়ার কারণে এটা ব্যাপকভাবে লেজিটিমাইজ হয়েছে। তারাই গণঅভ্যুত্থানের পরে এমনিতেই বাংলাদেশে ব্যাপকভাবে ডিপলি রুটেড, ব্যাপকভাবে তারা একটা মানে নতুন করে চাঙ্গা হয়েছে, এবং সমস্ত ওই ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে তাদের ছাত্র সংগঠনে আমরা ব্যাপক একটা বিজয় বা উল্লম্ফন দেখতে পাচ্ছি। এখন তারা এখানে আছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা জামায়াত ইসলাম, আমি মনে করি যেটা বাংলাদেশে জামায়াত ইজ এ কোয়েশ্চেন, যেভাবে বলে যে জিউইশ কোয়েশ্চেন, যেভাবে বলে যে আপনার প্যালেস্টাইন কোয়েশ্চেন, একইভাবে বাংলাদেশের জামায়াত ইজ এ কোয়েশ্চেন। কেউ এই জামায়াত কোয়েশ্চেনটাকে জিয়ে রাখতেছে, কারণ এটাই তাদের রাজনীতি। এখন আপনি কীভাবে শুরু করবেন জামায়াতকে, আপনি কীভাবে, এটা তো বাংলাদেশে আছে ডিপলি রুটেড ইন ইউর সোসাইটি, আপনি কী করবেন, আপনি কি আওয়ামী লীগ স্টাইলে তাকে অ্যানাহিলেট করবেন? এটা জামায়াতকে শক্তিশালী করেছে গত 17 বছর, এটা প্রমাণ করে। শুধু আওয়ামী লীগ না, বৃহত্তর যে আওয়ামী বলয়, তারা যেভাবে জামায়াত কোয়েশ্চেনটাকে ডিল করতে চেয়েছে, এটা কিন্তু জামায়াত ইসলামকে আরও প্রকারান্তরে শক্তিশালী করেছে। এখন আপনাকে আরেকটা হলো যে আপনি তাকে ডেমোক্রেটিক্যালি ডিল করতে চান কিনা। ডেমোক্রেটিক্যালি ডিল করা, তার যেখানে রাজনীতির ব্যত্যয় আছে আপনি অবশ্যই তার সমালোচনা করবেন। আমরা তো কোনো থিওক্রেটিক স্টেট করার জন্য তার সাথে অ্যালাই করি নাই, এবং এটা আমাদের জোটের কোনো এজেন্ডাও না, তারাও এটা বলছে না। এবং আমরা একটা খুব শীঘ্রই একটা হয়তো 8-9 পয়েন্টের একটা এগ্রিমেন্ট থাকবে এই জোটের সব দলের, যেখানে আমরা কতগুলো সর্বজনীন ইস্যুকে আসলে ইস্যু করব। এর বাইরে তাদের যে আপনার দলীয় রাজনীতি, সেই রাজনীতির বিরোধিতা আপনি করেন, সমালোচনা আপনি করেন, আমিও করব, কিন্তু দরকার পড়লে করব। কিন্তু যেটা অতি সমালোচনা, যেটা আসলে আমি অন্য এক জায়গায় বলেছি, এটা আসলে জামায়াত ইসলামকে আরও শক্তিশালী করেছে। এখন আজকে একটা মজার জিনিস হচ্ছে যে বিএনপি
এইটা নিয়ে খুব উদ্বিগ্ন আমাদের সাথে জামায়াত ইসলামের জোট করার ক্ষেত্রে। কারণ এখানে একটা রাজনীতি আছে, রাজনীতিটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট টু আপা, সেটা হলো যে বিএনপি চায় যে আমরা জামায়াতের সাথে জোট না করি, এবং আরও অন্য অনেকে চায়, কিন্তু তারা কিন্তু এনসিপি কি করবে এটা নিয়ে খুব পরিষ্কার কিছু বলে না। তারা একেবারে বিএনপি না, আপনার দলের মধ্যে অনেকেই ফ্রম দি চায়। ডে ওয়ান, হ্যাঁ আচ্ছা সেটা অন্য জিনিস, ফ্রম দি ডে ওয়ান এনসিপির বিরোধিতা শুরু করেছে একদল লোক, এবং তারা এনসিপির রাজনীতিকে দাঁড়াতে দেবে না। নাভি কাটার আগেই তার যে ধরনের সমালোচনা আমরা এনসিপির দেখেছি, এটা ছিল মানে খুবই আনজাস্টিফাইড। এখন এনসিপি এককভাবে নির্বাচন করুক, একটা 6-7 মাসের দল ইলেকশন, যাকে ইলেকশন করতে হবে 1 বছর হওয়ার আগে, মানে দলের 1 বছর হওয়ার আগে তাকে আপনি একক নির্বাচন করবেন, প্রকারান্তরে আপনি আসলে বলতে চান যে এনসিপির পার্লামেন্টে যাওয়ার দরকার নেই। এখন আপনি বলেন যে একক নির্বাচনের বার্ডেন কেন শুধু এনসিপির উপর থাকবে? কে একক নির্বাচন করছে? কেউ কি একক নির্বাচন করছে? আচ্ছা, বিএনপির সাথে জোটে যেতে পারতো কিনা এনসিপি? হ্যাঁ হয়তো পারতো, কিন্তু বিএনপি কিন্তু সেই জায়গাটা রাখে নাই। কীভাবে রাখে নাই? আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি আসলে প্রকারান্তরে তার সাথে যে যাদেরকে ব্যবহার করেছে এনসিপি, বিএনপি ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত ছোট ছোট দল, তারা আসলে এক ধরনের ইকো করেছে বিএনপির প্রত্যেকটা পজিশন। তাদের এমন কোনো পজিশন নাই যেটা বিএনপির পজিশন না, প্রত্যেকটা পজিশনে তারা মানে ফলো করেছে বিএনপিকে। সেই দলগুলোকে এখন কিন্তু বিএনপি বিলীন করে দিচ্ছে। আপনি দেখেন যে অনেকে পদত্যাগ করে পদত্যাগ, মানে দলের প্রধান পদত্যাগ করে বলতেছে আমি কৌশলগত কারণে বিএনপির প্রতীকে নির্বাচন করব। এগুলো ঘটছে। এগুলো তো বহুদলীয় গণতন্ত্রের জন্য কোনো স্বাস্থ্যকর ব্যাপার না, কিন্তু বহুদলীয় গণতন্ত্র তো বিএনপিরই পজিশন। তো বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আপনার উচিত ছিল ছোটো ছোটো দলগুলোকে ফ্লারিশ করতে দেওয়া, সেটা না করে বিএনপি যেটা করছে তাদেরকে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। আমি এটা বলেছি যে সেলিম মডেল কি নিজের দলের বিএনপি মহাসচিবকে পাশে বসিয়ে রেখে আপনি বলছেন আমি আমার দল বিলুপ্ত করিয়া দিয়া আপনি ধারে শেষে নির্বাচন করছেন। তো এর চেয়ে আমরা আমাদের দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে একটা নির্বাচনী অ্যালায়েন্স যদি কারোর সাথে করি, এবং সেই ক্ষেত্রে বিএনপি নিজেও তো জামায়াত ইসলামের সাথে লম্বা সময় ধরে ছিল, এবং তারা যে ছিল আজকে এমনভাবে বিএনপি জামায়াত ইসলামের বিরোধিতা করে যেন মনে হয় যে তারা জনমের প্রতিপক্ষ কিংবা শত্রু। কিন্তু এখন আপনি বলবেন যে আমরা ছিলাম, এটা ঠিক হয় না, বা কি আমরা কি বিএনপির কাছ থেকে কোনো লিখিত থিসিস পেয়েছি যে এটা আমাদের ভুল ছিল? আপনি তাদেরকে ক্যাবিনেটে দিয়েছেন, তাদেরকে বাংলাদেশের পলিটিক্সে মেইন স্ট্রিম করার ক্ষেত্রে আপনার দায় আছে, এবং সেই সময় ওই ক্যাবিনেটে ওই গভর্নমেন্টে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বহুল চর্চিত ব্যাপার আছে। তো সেগুলোর ব্যাপারে বিএনপির আগে উচিত এই যে আমি বলবো যে আশা করি কিছু মনে করবেন না, নসিহত দেওয়ার আগে এটার ব্যাপারে পজিশন ক্লিয়ার করা উচিত। এরা যারা খেলছে অতীত, এরা সবাই লোকাল খেলোয়াড়, লোকাল খেলোয়াড় যদি আমাদেরকে এইভাবে দৌড়ে নিয়ে দিয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক খেলোয়াড় যে কি খেলবে এটা ভাই আমি এখন বলতে পারবো না। বাঁচতে দেন, আমরা আমাদের কথা বলতে থাকি, তারা তাদের কথা বলতে থাকে। যদি সুন্দরভাবে যারা সুন্দর একটা অনুষ্ঠান করে, আমরা যারা কয়জন আছি মানে এখানে এই যারা এই কথাবার্তা বলছি ইলেকশন নিয়ে সন্দেহ আছে, তার মধ্যে আমি অন্যতম, আর অন্য যারা আছেন তারা সবাই আমার ভাই ব্রাদার। আমি ওদের সবাইকে নিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে মাপ চেয়ে আসবো, কিন্তু তারপরে মনে হচ্ছে বিয়েটা হবে না, খাবারটা বোধহয় পাতে পড়বে না, কবুল হবে না, কাজেই আসবে না। এখন এই যে একটা যন্ত্রণা, যাত্রা গান তো আমরা ছোটকালে দেখেছি, আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না, এখন হয়ও না যাত্রা গান। আমরা দেখেছি। তো যাত্রা গানে অনেক সময় নায়ক আসতে একটু দেরি হয় বা মঞ্চ সাজাতে একটু দেরি হয়, তখন দেখা গেল যে বিবেক এসে একটা গান গায়, হঠাৎ করে মঞ্চে একটা বিবেক এসে গান গায়, আ করে একটা গান গায়, বা একটা জাতীয় সঙ্গীত গান গায়। আবার অনেক সময় দেখা যায় বড় ঢোলে একটা বাদ্য দেয়, জোরে জোরে বাড়ি মারে, যে আশেপাশে লোকজন বুঝে যে যাত্রা গান এখনই হচ্ছে, কিন্তু আলটিমেটলি নায়ক তখনও আসেনি বা রেডি হয়নি। তো এখন যখন এখানে দেখবেন যে খাজনার চেয়ে বাজনাটা খুব বেশি হয়ে যায়, তখনই সেখানে সন্দেহটা প্রবল আকার ধারণ করে। নির্বাচন এমন একটা উৎসব, এমন একটা আমেজ, এটা প্রকৃতিতে যখন শীত আসে কাউকে বলতে হয় না যে আপনি সোয়েটার পরেন। হ্যাঁ, প্রকৃতি আপনাকে জানান দিবে যে আপনাকে সোয়েটার পরতে হবে। আকাশে প্রচন্ড দাবদাহ, বাতাসে দাবদাহ, কালবৈশাখী হানামা দিচ্ছে, আপনাকে বলতে হবে না যে আপনাকে ঘরে যেতে হবে, এখন বজ্রপাত হচ্ছে, প্রকৃতি বলে দেয়। তো নির্বাচনের এরকম একটা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি মানুষের হৃদয়ে, মন, মস্তিষ্কে পৌঁছে যায়। মানুষ পাগলের মতো ঘর থেকে বের হয়ে যায় প্রার্থীর জন্য। তারা মানে কি বলবো, জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, অনেকে তো এই সময়টাতে বিয়ে শাদী পর্যন্ত করে না, বলে যে আগে ইলেকশনটা হোক তারপরে বিয়ে শাদী হবে আর কি। এটা হলো বাঙালির জীবনে যতগুলো উৎসব রয়েছে, সব উৎসবের মধ্যে আমি সেই 70 নির্বাচন থেকে এখন পর্যন্ত যেতটুকু নির্বাচন দেখার, বুঝার, শোনার আমার সুযোগ হয়েছে, আমি বাঙালি যে কোনো পার্বণ, সেই পার্বণ ইলেকশনের মতো এইরকম এত উৎসব মুখর আমি দেখিনি। সেটি ইউনিয়ন নির্বাচন হোক, পৌরসভা হোক, কিংবা জাতীয় নির্বাচন। আমাদের মনে হয়েছে জাতীয় উৎসবই একটাই, মানে আমরা ঈদ বলি আর পূজা পার্বণ যেগুলোই বলি, হ্যাঁ মানে ওইগুলো তো একটা ভিন্ন, কিন্তু ওটা তো দীর্ঘস্থায়ী হয় না। ঈদের দিন সারা বছর রোজা রাখে, ঈদের দিন 2-3 ঘন্টার মধ্যে ওটা শেষ হয়ে যায়। 3-4 বাড়িতে সেবাই ঠেমে খাওয়ার পর পেট ভরে যায়, এরপরে মনে হয় ঘুমাই।
কিন্তু ইলেকশনের এরকম একটা ব্যাপার, তফসিল ঘোষণা করার পর থেকেই যে শুরু হয় দিন রাত 24 ঘন্টা মানুষের এইরকম উৎসব, ইভেন বিয়ে বাড়ির উৎসব তো 2-3 দিনের বেশি থাকে না, কিন্তু এখানের উৎসবটা অ্যাটলিস্ট 1 মাস পর্যন্ত থাকে। তো ওই উৎসবের যে আমেজ আবহমান বাংলায় গত 50 বছর ধরে চলে আসছিল, সেই আমেজের ন্যূনতম চিহ্ন বাংলাদেশের জনপদে নেই। কিন্তু ঢোলের বাড়ি হচ্ছে, মঞ্চ সেজে আছে, দর্শক নেই। তো এখন এটা একটা নতুন ইতিহাস অবশ্যই তৈরি করতে যাচ্ছে। এর কারণ হলো আমাদের দেশে তিনটি অদ্ভুত নির্বাচন হয়েছে, 14-তে, 18-তে এবং 24-এ। এই নির্বাচন হওয়ার আগে আমরা বুঝতে পারি 2014 সালে পাবিল ভাই এখানে আছেন, অনেক জ্ঞানী মানুষ, উনি এরকম একটা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে পারে উনি এটা বিশ্বাস করেন। এরপর আবার এই নির্বাচন যে 5 বছর কোনো মানুষ টেনে নিতে পারে এটা উনি ভাবতেই পারেননি। যদি ভাবতে পারতেন ওনার ভাগ্যে অনেক ভালো কিছু হয়তো হতো আর কি। আবার একইভাবে আমরা সবাই মিলে ধরা খেলাম 18 সালে, গভীর রাতে এইভাবে ভোট হয়ে যেতে পারে, এরকম ভাবে একটা ধরা খাবো এবং এই ভোটের নাম হবে রাতের ভোট, আমরা স্বপ্ন কল্পনা করিনি। তারপরে 24-এ তো একই অবস্থা, আমির যে নির্বাচন আমাদের মনে মস্তিষ্কে আসেনি। এখন এরা যারা খেলছে অতীত, এরা সবাই লোকাল খেলোয়াড়, লোকাল খেলোয়াড় যদি আমাদেরকে এইভাবে দৌড়ে নিয়ে দিয়ে থাকে তাহলে আন্তর্জাতিক খেলোয়াড় যে কি খেলবে এটা ভাই আমি এখন বলতে পারবো না। বাঁচতে দেন, আমরা আমাদের কথা বলতে থাকি, তারা তাদের কথা বলতে থাকে। যদি সুন্দরভাবে যারা সুন্দর একটা অনুষ্ঠান করে, আমরা যারা কয়জন আছি মানে এখানে এই যারা এই কথাবার্তা বলছি ইলেকশন নিয়ে সন্দেহ আছে, তার মধ্যে আমি অন্যতম, আর অন্য যারা আছেন তারা সবাই আমার ভাই ব্রাদার। আমি ওদের সবাইকে নিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে মাপ চেয়ে আসবো যে ভাই আমি খুব মাপ চাই, আপনার যে কথাবার্তা বলছে আপনাকে বোঝার মতো ক্ষমতা ছিল না, তো আল্লাহ আপনাকে অনেক হিকমত দিয়েছেন, একটা সুন্দর জিনিস দিয়েছেন, আমাদেরকে মাফ করে দেন, আখিরাতে আমাদের দিকে আর কোনো রাখেন। মাঝে একটি শক্তি, দক্ষিণপন্থী শক্তি মানুষকে ভয় ধরিয়ে দিয়েছিল 4টি বিশ্ববিদ্যালয়ে তাদের লোকরা বিজয়ী হয়েছে বলে। এখন তারেক রহমান দেশে ফিরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এবং আমি খুব চিন্তিত, সেই শক্তি আবার তারেক রহমানের সাথে দেখা করে বলেছে তারা নির্বাচনের পরদিনই সরকার গঠনের আগেই বিএনপির সাথে বসতে চায়। এর মতলবটা কি? মতলবটা হচ্ছে জাতীয় পার্টি হতে চায়। সমস্যা হচ্ছে এই সরকার কোনো কিছুর উত্তর দেয় না, সেটা যৌক্তিক সমালোচনা হোক, সন্দেহ হোক, অবিশ্বাস হোক, এমনকি খুব প্রবল অভিযোগ হোক, সরকারটি কোনো কিছুর জবাব দেয় না। এবং আমরা দেখেন রাজনৈতিক সরকার দেখতে দেখতে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম, কেননা রাজনৈতিক সরকারের 19-20 পার্থক্য ছাড়া দুর্নীতি, অপব্যবহার, আপনার দুঃশাসন, কেয়ারটেকারকে সাজানো, নিজের পকেট থেকে কেয়ারটেকার সদস্য বের করা, এই সব দেখে দেখে বাংলাদেশ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে আপনার এই 5ই আগস্ট পর্যন্ত এসছে। আমরা এই সরকারের মধ্যে শুরু থেকেই রাজনৈতিক সরকারের যে দুর্বলতাগুলো সেগুলো তো দেখতে পেলাম, অন টপ তাদেরকে দেখলাম জবাবদিহিহীন, অদৃশ্য এবং আপনার প্রায়োরিটাইজ করা না করে কাজ করলে একটি সরকার যেরকম হয় সেরকম। দেখুন আপনার 3টি কাজ ছিল, বিচার, সংস্কার আর নির্বাচন। আপনি যদি এখন মানে মার্ক দেন আপনি নিজে বুঝে দিতে পারবেন বিচারের কি অগ্রগতি হয়েছে, সংস্কার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর নির্বাচনটি নিয়ে আমরা একটু পরেই আমি বলছি। দেখুন সরকারের কি কাজ যে গণভোটের ব্যাপারে প্রচারণা চালানো? এই প্রশ্ন কিন্তু আগামীতে উঠবে। সরকারটি তো একটি মধ্য জায়গায় অবস্থান করার কথা। গণভোটে কেউ হ্যাঁও বলতে পারে, নাও বলতে পারে, কিন্তু সরকার এখানে একটি পক্ষ এবং একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, তার কাজ হচ্ছে গণভোটকে উৎসাহিত করা। আপনি কি সমাজে তার কোনো প্রভাব দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। কিন্তু বাস রং করা হয়েছে, বিশেষ সহকারী নামানো হয়েছে, বাজেট বরাদ্দ করা হয়েছে। আবার এই সরকারের অর্থনৈতিক খাত নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, দিলে কোনো জবাবদিহিতা আসে না, কোথায় টাকা যাচ্ছে কোথায় যাচ্ছে না বোঝা যায় না। আচ্ছা, তারপরে আপনি দেখুন যে রাজনৈতিক দলগুলো, এই যে গতকালকের হত্যাকাণ্ড নিয়ে আমরা এত কথা বললাম, এটা আইন শৃঙ্খলার অবনতি, এটি তাদেরকে স্বীকার করতে হবে। এখন একটি দলের বেশ উচ্চ স্তরের নেতা বলেছেন এটিও একটি ষড়যন্ত্র। আমরা যদি সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজি এবং সেটা যদি দলের ভেতরের অন্তর্দ্বন্দ্বকে স্বীকার না করি এবং দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে মনে না করি, তাহলে তো আপনি সত্যকে পাশ কাটিয়ে যাচ্ছেন। আর কে ষড়যন্ত্র করছে? আমরা তো আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছি, আমরা তাকে ভোটের বাইরে রেখেছি। হ্যাঁ, আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতে পারে এটি তো খুব স্বাভাবিক। ভারত আমাদের প্রতিবেশী, নাখোশ হয়ে আছে, তারাও করতে পারে। কিন্তু এইগুলোর জন্যই তো সরকার,
এগুলোর জন্যই তো রাজনৈতিক দলের নেতৃবর্গ, এগুলোর জন্যই তো নির্বাচন কমিশন। আমি আপনাকে বলি, নূর ভাই যেমনটি বলছিল 5ই আগস্টে মানুষ এগিয়ে গেছিল, রাজনৈতিক দল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান না, কথাটা একদম সত্যি। আবার এবারের নির্বাচনে মানুষের কোনো অংশগ্রহণ এখন পর্যন্ত হয়নি, কোনো সম্পৃক্তি নাই নির্বাচনের সাথে, এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নাই। হ্যাঁ, যেটা আছে, দলগুলো যখন আপনার মনোনয়ন দিয়েছে, বড় দলগুলোর এক একটি কনস্টিটিউয়েন্সিতে 3-4 জন করে প্রার্থী আছে, কোনো প্রার্থী 100 কোটি টাকা 200 কোটি টাকা সম্পদ আছে। এগুলো তো আমাদের সেই পুরনো রাজনীতির গল্প, যেই রাজনীতিকে পেছনে ফেলে আপনি আগামীর বাংলাদেশ রচনা করতে চেয়েছেন। মানুষের সম্পৃক্তি ঘটলো না কেন রাজনৈতিক দলের সাথে? মানুষের সম্পৃক্তি ঘটলো না কেন নির্বাচনী ব্যবস্থা? আর 5 সপ্তাহ রয়েছে, 5 সপ্তাহের মধ্যে আপনি কিছু পুরনো বাস রং করে রাস্তায় নেমেছেন। এবং দেখুন, প্রফেসর ইউনূস সুন্দর কথা বলেন, আশাবাদী কথাই বলেন, কিন্তু তা তো বাস্তব প্রতিফলন হতে হবে। ওনার অনেক ইভেন্ট সংসদ ভবনের সামনে যেটি হয়েছে সেটি দেখতে খুব দরিদ্র মানের হয়েছে, পার্টিসিপেশন ওয়াজ ভেরি পুয়ার। এবং এই যে এখন ভোটকে নিয়ে তারা যে প্রচারণাটি করছেন, এটি 16 বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত একটি জাতীয় নির্বাচন মনে হচ্ছে না। এটি আবার একটি পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন, সমঝোতার নির্বাচন বলে মনে হচ্ছে। আমি অনেক দুঃখের সাথে কথাটি বলছি। প্ল্যানগুলো হয় নাই না, আমি বলছি যে স্বতঃস্ফূর্ততা কোথায়? এই যে উনি বলছে উৎসব মুখর হবে, আমরা মানে আয়োজন করে দেখতে পাবো, বাস্তবে তো তার কোনো প্রতিফলন নাই। এবং নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা, রেজাল্ট তো প্রেডিক্টেবল। এখন মাঝে একটি শক্তি, দক্ষিণপন্থী শক্তি, মানুষকে ভয় ধরিয়ে দিয়েছিল 4টি বিশ্ববিদ্যালয়ে তাদের লোকরা বিজয়ী হয়েছে বলে। এখন তারেক রহমান দেশে ফিরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, এবং আমি খুব চিন্তিত, সেই শক্তি আবার তারেক রহমানের সাথে দেখা করে বলেছে তারা নির্বাচনের পরদিনই, সরকার গঠনের আগেই বিএনপির সাথে বসতে চায়। এর মতলবটা কি? মতলবটা হচ্ছে জাতীয় পার্টি হতে চায়। যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির দিকে আমি তুলনা করি, আমি তো চাই না, আমি তো চাই বাংলাদেশের শক্তিশালী বিরোধী দল হবে, সে তার রাজনীতি করবে, সরকারকে নজরে রাখবে, সরকার দুর্নীতি করছে কিনা দেখবে। দেখুন, কেউ যদি 200-র উপরে সিট পায়, 250 পেলে তো কথাই নাই, তারপরে ওই শক্তিকে আপনি ধরে রাখতে পারবেন? বাংলাদেশের ইতিহাস কি বলে? আমাদের এত সব কথার পরেও, 5ই আগস্টের দুর্বিষহ ঘটনা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে ঘটার পরেও আমি একটি পরিবর্তন দেখছি না আচরণে। রাজনৈতিক দলের ভেতরে দেখছি না, সরকারের ভেতরে দেখছি না, প্রশাসনে দেখছি না, পুলিশে তো নাই। পুলিশ আরেক ধাপ এগিয়ে গেছে। আপনি হাদি হত্যার ব্যাপারে পুলিশ যা করলো, এটা ওই জজ মিয়ার কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কেন? কারণ হাদি হত্যার ব্যাপারে পুলিশ বলতে পারে তাদের কাছে 10টি নাম আছে, তারা প্রকাশ করে দিবে। পুলিশ কি মাফিয়া? পুলিশ কি আন্ডারওয়ার্ল্ডের শক্তি? 10টি নাম থাকলে 100টি নাম থাকুক, সে তো প্রকাশ করবে। তাই হুঙ্কার দিতে হবে কেন? কাকে ভয় দেখাচ্ছে? আচ্ছা, তারপরে যেভাবে ওয়ার্ড কমিশনারকে আনা হলো, কাউন্সিলরকে, যেভাবে মেঘালয়ে 2 জনকে অ্যারেস্ট করা হলো, বলা হচ্ছে, শোনেন, আপনি যখন শাহবাগে অবরোধ করে বসে আছেন, আপনার দিন তারিখ ঠিক করে দিয়েছেন যে এত তারিখে এটা দিতে হবে, চার্জশিট দিতে হবে। আমরা একেবারে ছেলে ভুলানো পুলিশের কার্যক্রম দেখতে পাচ্ছি, যে চার্জশিট দেওয়ার দিন পুলিশ এসে চার্জশিট দেয়। পুলিশ কি এই শাহবাগের ইনকিলাব মঞ্চের কথায় চলার কথা? আর এই যে নূর ভাই যে উদাহরণগুলো দিল, আদালত পাড়া থেকে শুরু করে ক্যাম্পাস, দেশের 16 মাস আগে আপনার দেশের প্রশাসন ভেঙে পড়েছে। ইউনূস সরকার আসলে ভবিষ্যৎ বলতে পারবে, আমরা যখন নিরীক্ষা করব সে কোন রোলে ছিল। এই যে আমরা এনসিপি, লাস্ট কথা বলি, এনসিপির যে আজকের অবস্থা, এটির জন্য দায়ী কিন্তু প্রফেসর ইউনূস। সে 3 জন ছেলেকে ঘাড়ে তুলে নিয়ে একজনকে মাস্টার মাইন্ড করে তার ক্যাবিনেটে ঢুকিয়েছে।